নমস্কার বন্ধুরা, আমাদের অ্যাসারশন রিজনিং সিরিজের এটা 4th লেকচার। অলরেডি আমরা 30 অ্যাসারশন রিজন ডিসকাস করে নিয়েছি। তো আজ আমরা শুরু করব 31 থেকে। সো 31 দেখতেই পাচ্ছ অলরেডি 30টা আমাদের ডিসকাস হয়ে গেছে। সো লেটস স্টার্ট উইথ 31. Aldehydes are more reactive than ketones towards nucleophile. তো এটা তো একটা স্পেসিফিক স্টেটমেন্ট হয়ে গেল। তো আমরা কি করব, একদম ডিটেল মানে সিরিজটাই পড়ে নেব যাতে এর রিলেটেড যে কোনো কোশ্চেন আমরা সলভ করতে পারি। সো অ্যালডিহাইড সিরিজের সবথেকে ছোট মেম্বারকে, ছোট ভাইকে ফর্মালডিহাইড, দুটোই হাইড্রোজেন। এরপরে আমরা কি করি, আস্তে আস্তে বড় ভাইয়ের দিকে যাই। ওকে, এরপরে কি আসবে, অ্যারোমেটিক অ্যালডিহাইড, মানে গ্রুপটা একটু বড় হয়ে গেল। অ্যালকাইলের থেকে অ্যারাইল কি হবে, একটু বড় হয়ে যাবে। এটা সাবস্টিটিউটেড বেনজিনও হতে পারে, যাকে আমরা অ্যারাইল বলি। ঠিক আছে, অ্যারাইল বলি। এরপরে কি আসবে, এরপরে আসবে কিটোন, দুটো গ্রুপই অ্যালিফ্যাটিক। এবার আমি কি করব, কিটোনের মধ্যেও একটাকে কি করে দেবো, এআর করে দেবো, অ্যারাইল করে দেবো, মানে বেনজিন বা সাবস্টিটিউটেড বেনজিন। বেনজিন হলে আমরা পিএইচ লিখব, সাবস্টিটিউটেড বেনজিন হলে কি লিখব, এআর লিখব। সাবস্টিটিউটেড বেনজিন মানে ধরো বেনজিন রিং এর সঙ্গে নাইট্রো আছে, মিথক্সি আছে, এগুলোকে আমরা বলি সাবস্টিটিউটেড বেনজিন। ঠিক আছে, এন্ড লাস্ট মেম্বার যে হবে তার কি করলাম আমরা, দুটো আর গ্রুপকেই অ্যারাইল করে দিলাম। তো অনেকটা বাল্কি কিটোন হয়ে গেল। এইবার দেখো কি নিউক্লিওফাইল অ্যাটাক করছে। তো আমাদের একটু বুঝতে হবে কি নিউক্লিওফিলিক অ্যাডিশনের মেকানিজমটা কি হয়। মেকানিজমটা এটাই হয় যে এই যে কার্বনিল কার্বন, এই কার্বনিল কার্বনটা হচ্ছে ডেল পজিটিভ আর অক্সিজেনটা হচ্ছে ডেল নেগেটিভ। কেন, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। এইবার ধরো একটা নিউক্লিওফাইল গিয়ে সিধা কি করবে, এখানে হিট করবে আর এই বন্ডটা যাবে ওপেন হবে। তাহলে আলটিমেটলি যে ব্যাপারটা দাঁড়াবে সেটা হবে আর সি ও মাইনাস এ আর, এখানে কি হয়ে যাবে, একটা নিউক্লিওফাইল। তো এটাকেই আমরা বলি কি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। তো এবারে আমাদের যে রিঅ্যাক্টিভিটিটা বানাতে হবে, এটা কিসের বেসিসে আমরা বানাবো। দেখো, কখনো কোনো অর্গানিক রিঅ্যাকশনের আমাদের দুটো ফ্যাক্টর, অর্গানিক রিঅ্যাকশন প্রেডিক্ট করতে গেলে দুটো ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হয়। ওয়ান ইজ কল্ড, একটা হচ্ছে ইলেকট্রনিক ফ্যাক্টর, ইলেকট্রনিক ফ্যাক্টর। সো ইলেকট্রনিক ফ্যাক্টরের মধ্যে কে কে আসবে, প্লাস আর আসবে, মানে প্লাস নয় যে কোনো আর আসতে পারে, মানে রেজোনেন্স, ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন। ঠিক আছে, রেজোনেন্স, ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন, প্লাস মাইনাস যা কিছু হতে পারে। আর সেকেন্ড যেটা আসবে সেটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর। সেকেন্ড ওয়ান ইজ দ্য স্টেরিক ফ্যাক্টর। এখন এই যে স্টেরিক ফ্যাক্টর আর ইলেকট্রনিক ফ্যাক্টর, এটা এখন আমরা অ্যাপ্লাই করব। দেখো, ইলেকট্রনিক ফ্যাক্টরের মধ্যে কি আসবে, যে কোনো আর গ্রুপ কি দেবে না, প্লাস আই। ঠিক আছে, প্লাস গ্রুপ দেবে কি, প্লাস আই। এটা কি দেবে, এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, এরকম করে লিখি, তো এটা এরকম রেজোনেন্সে থাকবে, তার মানে এও ইলেকট্রন দেবে। ঠিক আছে, এবার কিটোনে যখন আমরা আসবো তখন কি হয়ে যাবে, দুটো প্লাস আই হয়ে যাবে, দুটো প্লাস আই। এখানে কি হবে, এখানেও বাল্কি গ্রুপ হয়ে যাবে, অ্যারোমেটিক। তো এর মানে কি, যখন আমরা ছোট ভাই থেকে বড় ভাইয়ের দিকে যাচ্ছি, স্মলার মেম্বার টু লার্জার মেম্বারের দিকে যাচ্ছি, তখন ইলেকট্রনিক্যালিও কি হচ্ছে না, ডেল পজিটিভ নেচারটা, কার্বনের যে ডেল পজিটিভ নেচার সেটা কমে যাচ্ছে। অ্যান্ড স্টেরিক্যালিও কি হচ্ছে না, ও ঘিরে রাখছে, নিউক্লিওফাইল আসতে পারছে না, মানে নিউক্লিওফাইল যে অ্যাটাকটা করবে তার জন্য জায়গা পাচ্ছে না। তার মানে স্টেরিক্যালিও আনফেভারেবল, ইলেকট্রনিক্যালিও আনফেভারেবল। তো ইন শর্ট আমরা ব্যাপারটাকে বলবো কি না, formaldehyde or any other aldehyde has more del positive character on carbon and less sterically hindered towards the nucleophile. খুবই একদম সোজাভাবে আমরা এই স্টেটমেন্টটা বলে দেবো। যদি অসুবিধা হয় পজ করে আরেকবার চালিয়ে দাও, একদম বুঝতে পেরে যাবে কি আমি বলতে চেয়েছি। ফাইন, নেক্সট। The boiling point of aldehydes and ketones are lower than that of corresponding acid.
মানে বলছে কম্পেয়ারেবল মলিকিউলার ওয়েটের অ্যালডিহাইড তুমি যখন নেবে বা কম্পেয়ারেবল মলিকিউলার ওয়েটের কিটোন যখন নেবে আর তার যে করেসপন্ডিং অ্যাসিডটা নেবে সেটার থেকে কি হচ্ছে না বয়লিং পয়েন্ট কম হচ্ছে। তো বয়লিং পয়েন্টের জন্য আমি তোমাদের আজকে একটা ছোট ট্রিক্স বলে দিই কি কি মনে রাখবে। কখনো যদি বয়লিং পয়েন্ট দেখতে হয়, ব্লাড প্রেশার পড়ো না, বয়লিং পয়েন্ট লিখে নাও, ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে কি না ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মলিকিউলার ওয়েট, যত বেশি মলিকিউলার ওয়েট তত বেশি বয়লিং পয়েন্ট। নাম্বার 2 কি দেখবে না ইনভার্সলি প্রপোর্শনাল টু ব্রাঞ্চিং। এই কথাটার মানে কি এটা আমাদের একটু বুঝতে হবে। ইনভার্সলি প্রপোর্শনাল টু ব্রাঞ্চিং এর মানে কি, ধরো এটা কি বিউটেন, এটা হচ্ছে আইসোবিউটেন, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে কার ব্রাঞ্চিং বেশি হচ্ছে 1 2 3 4, হ্যাঁ কার ব্রাঞ্চিং বেশি হচ্ছে যদি আমি এ এন্ড বি কম্পেয়ার করি তো ব্রাঞ্চিং কার বেশি, বি এর বেশি। বয়লিং পয়েন্ট কার বেশি হবে, এর বেশি হবে। কেন? ইনভার্স চলছে, বুঝে নাও ব্যাপারটা। ইনভার্স মানে ব্রাঞ্চিং বেড়ে গেলে বয়লিং পয়েন্ট কি হবে, কম হয়ে যাবে। এখানে কিছু রিজন আছে, ভ্যান ডার ওয়ালস ফ্যাক্টর, এইসব রিজন আছে। আমি লেকচারটা কমপ্লিকেটেড করতে চাইছি না, একদম বেসিক লেভেলে রাখতে চাইছি। তো এখানে কি হবে, যদি বয়লিং পয়েন্ট দেখা যায় তো বয়লিং পয়েন্ট ইনভার্সলি প্রপোর্শনাল টু ব্রাঞ্চিং, ব্রাঞ্চিং বেশি বয়লিং পয়েন্ট কম, এইভাবে ভাবতে হবে, ঠিক আছে। তো এটা হলো সেকেন্ড। এন্ড যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমাদের মনে রাখতে হবে, যেটা আমরা এখানে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এইচ বন্ডিং। এইচ বন্ডিং হলে কি হচ্ছে, একটা এক্সট্রা অ্যাসোসিয়েশন এসে যাচ্ছে, এক্সট্রা বন্ডিং। তো এই এক্সট্রা বন্ডিংটাকে ব্রেক করার জন্য এক্সট্রা এনার্জি দিতে হচ্ছে, তাই জন্য বয়লিং পয়েন্ট কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো এই যে অ্যাক্টিভ হাইড্রোজেন আছে, আচ্ছা আরেকটা কথা, এইচ বন্ডিং এর জন্য মনে রাখবে ফোন মানে কি, ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন, এদের সঙ্গে যে হাইড্রোজেন অ্যাটাচড আছে এরা সবথেকে এফিশিয়েন্ট এইচ বন্ডিং করবে, ঠিক আছে। একটা এক্সাম্পল ক্লোরিনেরও আছে, আলাদা ব্যাপার, বাট মেইনলি আমরা কি মনে রাখবো, ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন যে কি করে না, এইচ বন্ডিং করে, ঠিক আছে। তো দেখো এখানে এরকম কোনো হাইড্রোজেন নেই যে ইলেকট্রোনেগেটিভ মতলব ফোনের সঙ্গে অ্যাটাচড আছে, এরকম কোনো হাইড্রোজেন নেই, রাইট। তো সেই জন্য এরা এইচ বন্ডিং করবে না, এ করবে। So due to this extra H bonding association এই স্টেটমেন্টটা হচ্ছে রাইট, বোঝা গেল। তো রিজন লিখে নেবে, যে আমি বলতে যাচ্ছি সেটা লিখতে থাকবে। নেক্সট, the aldehydes and ketones undergo a number of addition reaction। আচ্ছা এটার মানে কি, নাম্বার অফ অ্যাডিশন রিঅ্যাকশন যেটা দেবে তার কারণ হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন কাদের মধ্যে হয় বলো তো। অ্যাডিশন রিঅ্যাকশনের জন্য the first criteria is the unsaturation আছে, ইয়েস আছে, একটা সিগমা একটা পাই, তো এখানে পাই বন্ডে অ্যাডিশন হওয়া সম্ভব, নাম্বার 1। নাম্বার 2 তুমি বলবে আরে কার্বন কার্বন ডাবল বন্ডেও তো আছে, ডেফিনেটলি আছে, সেখানেও তো অ্যাডিশন হয়। সেকেন্ড রিজন কি হবে বলো তো, এটা হচ্ছে পোলার। পোলার বলে বেশি রিঅ্যাক্টিভ। পোলারটা মানে কি, পোলারের মানে কি না অক্সিজেন হয়ে যাবে ডেল নেগেটিভ, কার্বন হয়ে যাবে ডেল পজিটিভ। তো পোলার এবং আনস্যাচুরেটেড, তো এই দুটো কারণের জন্য কি হবে, এর অ্যাডিশন রিঅ্যাকশনের প্রবণতাটা বেশি থাকবে, ঠিক আছে। নেক্সট, অ্যালকাইল অ্যামাইন is more basic than ammonia। আচ্ছা অ্যালকাইল অ্যামাইন এটা এখানে যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটা আমি একটু কারেক্ট করে দিতে চাই, যে এখানে কিন্তু এটা সম্পূর্ণ সত্যি স্টেটমেন্ট নয়। এটা কখন অ্যাপ্লিকেবল হবে, ইফ ইট ইজ ইন গ্যাস ফেজ। ঠিক আছে, তো যাই হোক, তো অ্যালকাইল অ্যামিন কেন মোর বেসিক হচ্ছে, মোর বেসিক এই জন্য হচ্ছে কি বেসিসিটি আমরা কিসের বেসিসে ডিসাইড করব। বেসিসিটি মানে কি, এ কত সহজে লোন পেয়ারটা দিয়ে দিতে পারবে, এ ঘাড়ের ওপর বসে আছে, কত সহজে দিয়ে দিতে পারবে, যত সহজে দিতে পারবে তত স্ট্রং লুইস বেস। মানে ইন শর্ট লুইস বেস কারা হচ্ছে, লুইস বেস হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনার, তারা হচ্ছে লুইস বেস। এবার যত ইজিলি দিতে পারবে তত স্ট্রং লুইস বেস হবে, বোঝা যাচ্ছে।
এবারে তাহলে বেসিসিটি কি হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। দেখো ঠিক অ্যাসিডিটিতে যেটা বলেছিলাম আমার আগের লেকচারে, দেখো অ্যাসিডিটিতে যেটা বলেছিলাম তার ঠিক উল্টো হয়ে যাবে। অ্যাসিডিটিতে কি বলেছিলাম, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এখানে উল্টো হবে। চোখ বন্ধ করে ভিডিওটা পজ করে 2 মিনিট ভাবো, তারপর আবার খুলে দেখো। কেন বলছি না, এখানে বেসিসিটি দেখো আর যেটা সেটা হচ্ছে প্লাস আয়ন, তো ও ইলেকট্রন পুশ করবে, এখানেও ইলেকট্রন আছে, তো ইজিলি ইলেকট্রন কি করবে, দিতে পারবে। তাই জন্য ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কি করে, বেসিসিটিটাকে বাড়িয়ে দেয়, ইনক্রিজ করে দেয়। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বেসিসিটিটাকে ইনক্রিজ করে দেয়। বোঝাতে পারছি? তাহলে ক্লিয়ার হয়ে গেল কি এখানে যে অ্যালকাইল অ্যামিন হচ্ছে সেটা মোর বেসিক দ্যান অ্যামোনিয়া। কেন কি অ্যামোনিয়ার কাছেও লোন পেয়ার আছে, নাইট্রোজেনের লোন পেয়ার আছে, ও দেবে, কিন্তু এরকম কোনো একটা এক্সট্রা কেউ পুশ করবে না, আরে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে, এরকম কেউ বলার নেই। কিন্তু এখানে আর কি বলছে, আর নিজেও ইলেকট্রন দিচ্ছে, দিয়ে বলছে আমি তোকে দিচ্ছি তুই দিয়ে দে, বলে কি করছে, ওকে আরো ফোর্স করছে লোন পেয়ারটা দেওয়ার জন্য। এই ব্যাপারটা কি হচ্ছে, অ্যামোনিয়ার কাছে হচ্ছে না। বোঝা গেল? নেক্সট, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আরে কি সুন্দর একটা ইন্টারমিডিয়েট বলো তো, কত রিঅ্যাকশন করা যায়। আমি ডায়াজোনিয়াম ক্লোরাইডের একটা শর্টস বানিয়ে দিয়েছি, দেখে নিও, ঠিক আছে? N2+Cl-, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। কত যে ফাংশনাল গ্রুপের সঙ্গে রিঅ্যাকশন মানে করে দিতে পারে, বানিয়ে দিতে পারে, সে ভাবাও যায় না। ঠিক আছে, তো বলছে ইট ইজ নট স্টোরড, কিন্তু একে রাখা যাবে না, এ এত রিঅ্যাক্টিভ না, রাখলেই ভাঙচুর করে দেবে, তো সেই জন্য একে রাখা যাবে না। বলছে ইমিডিয়েটলি আফটার ইট ইজ প্রিপেয়ার্ড, মানে ওকে তৈরি করা হবে আর রিঅ্যাকশন করিয়ে দিতে হবে, রাখলেই ভাঙচুর হবে, বিকজ ইট ইজ হাইলি রিঅ্যাক্টিভ। রিজন কি, রিজন হচ্ছে যে ইট হ্যাজ আ ভেরি গুড লিভিং গ্রুপ। এটা দুনিয়ার সবথেকে ভালো লিভিং গ্রুপ নাইট্রোজেন। কেন বলো তো, আরে প্রচন্ড স্টেবল, এয়ারে 78% নাইট্রোজেন, কিন্তু রিঅ্যাকশন করে না স্পেশাল কন্ডিশন ছাড়া, মানে একদম শান্তিপূর্ণ একজন পার্সন কি যে আরামসে একদম ট্রিপল বন্ড করে বসে থাকে। তো এত স্টেবল একটা গ্রুপ বেরিয়ে যাচ্ছে, তো এটা কি হবে, ইট ইজ ভেরি আনস্টেবল ডিউ টু দ্য ভেরি গুড লিভিং গ্রুপ ক্যাপাসিটি অফ N2। সঙ্গে সঙ্গে রিঅ্যাকশন করবে, যেই N2 বেরিয়ে যাবে ফিনাইল ক্যাটায়ন তৈরি হবে, ওটাও ভেরি আনস্টেবল, সঙ্গে সঙ্গে কি করবে, রিঅ্যাকশন করে দেবে। That means we can say that it is very unstable, due to the reason ki N2 is a very good living group. N2 is a very good living group. এটা হলো ব্যাপার, ঠিক আছে? দুনিয়ার অনেকগুলো লিভিং গ্রুপের মধ্যে N2 একটা খুব ভালো লিভিং গ্রুপ। আচ্ছা, aniline is soluble in aqueous HCl। তো aniline এর নেচারটা কি বলতো, aniline is a Lewis বেস, আর HCl টা কি, একটা অ্যাসিড। তো এইবারে কি করবে না, এই যে লোন পেয়ারটা দিয়ে প্লাস মাইনাস খেলে নাও, এই প্রোটনটাকে নেবে ট্র্যাপ করে, এই প্রোটনটাকে ট্র্যাপ করে নেওয়ার পরে কিরকম দেখতে হবে বলতো, এটা দেখতে হবে NH3+Cl-, অ্যানিলিনিয়াম ক্লোরাইড। কি বলবে, অ্যানিলিনিয়াম ক্লোরাইড, অ্যানিলিনিয়াম ক্লোরাইড একটা সল্ট তৈরি হয়ে যাবে। তো সল্ট বানাবানেই এটা কি হয়ে যাবে, সলিবল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি কি বলবে, এটা একটা বেস, এটা অ্যাসিড, অ্যাসিড বেস রিঅ্যাকশন করে সল্ট তৈরি হবে। এর থেকে সোজা আর কি হবে? আচ্ছা, NH2 group is of aniline acetylated before carrying out the nitration। আচ্ছা, এই অ্যানিলিন না অনেকগুলো এক্সেপশনাল ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন দেয়, বুঝতে পারলে? তো এই যে লোন পেয়ারটা, এটা কি করে, ভীষণ ডিস্টার্ব করে, এটা প্রচন্ড অ্যাক্টিভেটিং, মানে কিছু হাইপার অ্যাক্টিভ বাচ্চা থাকে না, এ হচ্ছে ওই রকম হাইপার অ্যাক্টিভ বাচ্চার মতো প্রচন্ড ছটফট ছটফট করে আর কি। তো এবারে ও কি করবে, ও রিং এর মধ্যে লোন পেয়ারটাকে দিয়ে দেবে, আর ইলেকট্রোফাইলের রিঅ্যাকশনের টেন্ডেন্সিটাকে দেবে প্রচন্ড বাড়িয়ে, ফাইনালি কি হবে, এত ছটফট করবে যে রিংটাই ভেঙে যাবে। তো সেই জন্য এখানে কি করা হয়, এখানে প্রথমে একটা অ্যাসিটাইলেটিং রেজেন্ট ইউজ করা হয়, আইদার তো এটা ইউজ করা হয় অর অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়েও তুমি কাজ চালিয়ে নিতে পারো, ও C++ CH3। আর এখানে আরেকটা বেস ইউজ করা হয় পাইরিডিন, PY স্ট্যান্ডস ফর পাইরিডিন, ঠিক আছে? পাইরিডিন চেনো নিশ্চয়ই,
না যদি চেনো আমি চিনিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পাইরিডিন। বোঝা গেল? এটা একটা বেসের কাজ করে। তো ঠিক আছে, এবারে করবে কি বলো, এখান থেকে কি করবে, একটা এইচ যাবে কোথা থেকে, আমি এরকম ভাবে লিখছি, হ্যাঁ, এইচ, NH2 এর এইচ, তো একটা এইচ এখান থেকে যাবে আর এখান থেকে একটা Cl যাবে। ফাইনালি কি হবে বলো তো, NHCOCH3 কি হবে, NH C double bond O CH3, NHCOCH3 plus HCl। ঠিক আছে, এটার সঙ্গে আবার কি রিঅ্যাকশন হবে বলো, এটার সঙ্গে যদি দেখা যায় তাহলে এটার সঙ্গে রিঅ্যাকশন হয়ে যাবে, এটাকে প্লাস মাইনাস খেলে নাও, প্লাস মাইনাস, এটাকে প্লাস মাইনাস খেলে নাও, প্লাস মাইনাস, তাহলে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে কি NH C double bond O CH3 প্লাস এই কাজটা করলে কোনটা বলো তো, CH3 C double bond O, এখানে কি হয়ে যাবে OH। দেখো দেখে নাও একবার ব্যাপারটা, এই Hটা এই নেগেটিভের সঙ্গে যাবে, এই পজিটিভটা এই নাইট্রোজেন নেগেটিভের সঙ্গে যাবে, গিয়ে এনিওয়ে আমি জাস্ট মেকানিজম ডিটেইল বোঝাচ্ছি, আমাদের এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে এইটা তৈরি করা, এই যে এটা এখানেও তৈরি হলো and at the same time এটা এখানেও তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাসিটাইলেশন অফ NH2 গ্রুপ, অ্যাসিটাইলেশন অফ NH2 গ্রুপ। তো এটা যেটা তৈরি হলো এটা হলো অ্যাসিটানিলাইট, নামটা লিখে রাখো, কমন নেম প্রশ্নতে আছে অ্যাসিটানিলাইট। এবার প্রশ্ন হচ্ছে কেন এই কাজটা করলাম আমরা, এই কাজটা করলাম কেন, তার একটা কারণ হচ্ছে যে এই যে হাইপার অ্যাক্টিভ লোন পেয়ারটা ছিল না, এটাকে একটুখানি সাপ্রেস করে দেওয়া হলো, ওকে বলা হলো তুই পুরোটা রিং এ দিস না, রিং ভেঙে চুরে যাবে, তো তুই একটুখানি এই কার্বনিল অক্সিজেনের সঙ্গেও কি কর, রেজোনেন্সে চলে যা, মানে ওর সঙ্গে একটু ইনভলভ হয়ে যা, বুঝতে পারলি, মানে খুব যদি বাচ্চা মাকে ডিস্টার্ব করে তো কি করা হয়, ওকে অন্য একটা কিছুতে ইনভলভ করে দেওয়া হয়। তো একেও তাই করা হলো যে আমাকে এত মাথা খাচ্ছে, এত ডিস্টার্ব করছে কি আমি ওকে আরেকটা ইনভলভমেন্ট দিয়ে দিলাম। তো এখানে কি হবে, এর রেজোনেন্সে থাকার জন্য রিং এর প্রতি যে কনসেন্ট্রেশনটা ছিল সেটা যাবে কমে, মানে রিং এর প্রতি ওই লেভেলের কনসেন্ট্রেশনটা থাকবে না যেটা কিনা এক্ষেত্রে ছিল, তাহলে কি হবে না, রেট অফ রিঅ্যাকশনটা কিছুটা কমে যাবে। তাহলে নরমালি তুমি যদি এরপর এই ক্ষেত্রে তুমি নাইট্রেশন করতে যাও তাহলে কি হবে, অনলি প্যারা পজিশনে সুন্দরভাবে নাইট্রেশনটা হয়ে যেতে পারে। বোঝা গেল, প্যারা পজিশনে এসে একটা নাইট্রেশন হয়ে যাবে। তো এটাই ব্যাপার কি, নাইট্রেশন করা হয় যখন অ্যানিলিনের, তখন ওকে প্রোটেক্ট করা হয়, তারপর প্রোটেক্টের পরে আবার ডিপ্রোটেক্ট করে দেবে, বাট ইনিশিয়ালি হাইপার অ্যাক্টিভিটি কমানোর জন্য ওকে প্রোটেক্ট করা হয়। ঠিক আছে, নেক্সট, pyridine is added in the acylation reaction of amine। তো দেখো এক্ষুনি যেটা বললাম সেখান থেকেই এই উত্তরটা এসে যাবে কি, অ্যাসাইলেশন যখন তুমি করছো কিসের সঙ্গে করছো বলো, করছো তুমি, যাতে মনে থাকার মতো করে লিখি না, এরকম করে লিখি, হ্যাঁ, এখান থেকে একটা HCl কে উড়িয়ে দিলে, তো ফাইনালি যেটা তৈরি হবে সেটা কি তৈরি হবে, যেটা তৈরি হবে সেটা হচ্ছে NH C double bond O CH3 plus HCl। তো HCl কি হচ্ছে, এটা একটা অ্যাসিড হচ্ছে, আর pyridine কি হচ্ছে, একটা বেস হচ্ছে, তাহলে এ কি করবে, অ্যাসিডটাকে কনজিউম করে নেবে, কে, pyridine। তো যে অ্যাসিড ফর্ম হচ্ছে সেই অ্যাসিডটাকে কনজিউম করে নিলে রিঅ্যাকশন কি হবে, ফরওয়ার্ড ডাইরেকশনে যাবে। অ্যাকর্ডিং টু Le Chatelier's প্রিন্সিপাল আমরা জানি কি, যদি কোনো একটা প্রোডাক্টকে আমরা রিমুভ করি তাহলে রিঅ্যাকশন কি হবে না, রিঅ্যাকশন ফরওয়ার্ড ডাইরেকশনে যাবে। ফাইন, নেক্সট আসা যাক, পিকেবি। আরে পিকেবি কেস কি করে খেলবে, পিকেবি খেলার জন্য চলো তোমাকে একটু বলে দিই ব্যাপারটা। পিকেবি মানে কি হচ্ছে, কোন উইক বেস যখন হয় তার ডিসোসিয়েশন আমরা এইভাবে দেখি, আমি সহজ করে বলে দিচ্ছি, ডিসোসিয়েশন আমরা এভাবে দেখি। তো এক্ষেত্রে কেবি যেটা হবে সেটা কি হবে না, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, মানে যে ভাঙছে না, এই যে বেসটা উইক বেস না, উইক বেস যে ডিসোসিয়েট করছে কেবি কে আমরা কি বলবো, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এবারে হোয়াট ইজ পিকেবি, পিকেবি ইজ নেগেটিভ লগারিদম অফ কেবি, পিকেবি ইজ নেগেটিভ লগারিদম। এর মানে কি হচ্ছে বলতো, যদি পিকেবি বড় হয়
তাহলে সরি যদি কেবি বড় হয় তাহলে পিকেবি কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। কেবি বড় হওয়া মানে পিকেবি ছোট হয়ে যাওয়া, রাইট? পিকেবি ছোট হয়ে যাওয়া। আর কেবি বড় হওয়ার মানে কি বলতো, বেসিক স্ট্রেংথ বেশি, বেসিক স্ট্রেংথ বেশি। ঠিক আছে, এবার আবার ভিডিও পজ করে ভেবে নাও একটু, তারপর ফিরে এসো। কেবি মানে কি, কেবি বড় মানে কি, বেশি বেশি ডিসোসিয়েশন। চলো কেবিটা লিখে নি না হয়, তাহলে আরো পরিষ্কার বুঝবে। কেবির মানে হচ্ছে NH4 প্লাস OH মাইনাস अपॉन NH4 OH। তো কেবি বড় হওয়ার মানে কি, OH মাইনাস এর কনসেন্ট্রেশন বেশি। তো OH মাইনাস এর কনসেন্ট্রেশন বেশি কথাটার মানে কি, স্ট্রং বেস। ঠিক আছে, এবার তুমি পিকেবি ফর্মুলা লাগিয়ে নাও, কেবি বড় হওয়া মানে পিকেবি ছোট হওয়া। রিলেট করা গেল? যে স্ট্রং বেস, লিখতে যাও একদম ইন শর্ট বলে দিচ্ছি, যে স্ট্রং বেস তার কেবি বেশি, পিকেবি ছোট, OH মাইনাস কনসেন্ট্রেশন বেশি, একদম এটাই ফাইনাল। তাহলে পিকেবি অফ অ্যানিলিন ইজ মোর দ্যান দ্যাট অফ মিথাইলামিন। তো অ্যানিলিনের পিকেবি বেশি, পিকেবি বেশি মানে কি হয়ে যাবে, বেসিসিটি কম। ব্যাপারটা বোঝো, ইফ পিকেবি ইজ হায়ার that indicates basicity is less। বক্স বানিয়ে লিখে রাখো। তাহলে এখানে কি হচ্ছে না, অ্যানিলিনের পিকেবি বলছে বড়, তার মানে ইন শর্ট অ্যানিলিন হচ্ছে উইক বেস, অ্যানিলিন হচ্ছে উইক বেস দ্যান কে না মিথাইলামিন। অ্যানিলিন হচ্ছে উইক বেস দ্যান মিথাইলামিন। চলো একটা পেজ অ্যাড করা যাক, বুঝিয়ে দিই। অ্যানিলিন আর মিথাইলামিনের মধ্যে যখন আমরা কম্পেয়ার করছি তখন ব্যাপারটা কি হচ্ছে, এ লোন পেয়ার যদি প্রোটনকে দেয় তখন ওটা কি হচ্ছে, লোন পেয়ার প্রোটনকে দিক বা লোন পেয়ার অন্য কোনো অ্যাকসেপ্টরকে দিক, জরুরি নেই কি প্রোটনকেই দেবে। লোন পেয়ার প্রোটনকেও দিতে পারে বা কোনো লুইস অ্যাসিডকেও দিতে পারে, কোনো প্রবলেম নেই তাতে, লুইস অ্যাসিডকেও দিতে পারে, কিন্তু দিতে হবে, দিতে হবে। তো দেওয়ার জন্য ওর অ্যাভেলেবিলিটি দরকার, মানে লোন পেয়ার কি হওয়া দরকার, লোকালাইজড। লোকালাইজড মতলব কি, একটা পার্টিকুলার অ্যাটমের ওপর ওকে থাকতে হবে যেরকম কি না মিথাইলামিন নাইট্রোজেনে আছে। বোঝা গেল? এখানে প্রবলেম কি, এখানে ওর মনটা তো বেনজিন রিং এর জন্য ছুকছুক করছে, কি বলছে না আমি ওটার সঙ্গে রেজোনেন্স করব, আমাকে ওখানে রেজোনেন্সে যেতে হবে। তার মানে এ কি করছে, প্রোটনকে দেওয়ার জন্য বা লুইস অ্যাসিডকে দেওয়ার জন্য ওর কাছে ওই লেভেল অফ অ্যাভেলেবিলিটি নেই, কেন ও বেনজিনের সঙ্গে অলরেডি রেজোনেন্স করে বসে আছে, তো সেই জন্য লেস অ্যাভেলেবল ফর প্রোটনেশন। আর এখানে এ বলছে নেই আমার এইসব কোন রকম চক্কর নেই, আমি একদম এখানে কি আছি, লোন পেয়ার লোকালাইজড লোন পেয়ার নিয়ে রেডি আছি। তাহলে এইটাকে আমরা কি বলবো, এইটাকে আমরা বলবো লোকালাইজড লোন পেয়ার। আর এই লোন পেয়ারটাকে আমরা কি বলবো, এই লোন পেয়ারটাকে আমরা বলবো ডিলোকালাইজড, ডিলোকালাইজড লোন পেয়ার। বোঝা গেল? এ বলছে আমি একদম রেডি ফর দ্য রিঅ্যাকশন, আমি কারোর সঙ্গে কোনো চক্করে নেই, আমি একদম রেডি আছি। তো দিস ইজ কল্ড দ্য লোকালাইজড লোন পেয়ার and this is